পরমাণু শক্তির অংশ হলো বাংলাদেশ, শান্তিপূর্ণ ব্যবহারের অঙ্গীকার প্রধানমন্ত্রীর। রূপপুর কেন্দ্রের চুল্লি উদ্বোধন। কৃষি ঋণে এনজিওর অস্বাভাবিক সুদ, নির্ভরতা কমাতে ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণের পরামর্শ। অনলাইনে সক্রিয় জঙ্গিরা পূজায় হতে পারে নাশকতা আশঙ্কা ডিএমপি। বিস্ফোরক মামলায় জামিন হয়নি হেফাজতের সাবেক নেতা মামুনুল হকের। 22 নভেম্বর সাক্ষ্য গ্রহণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের মৃত্যুবার্ষিকী আজ। সংগ্রহশালা দ্রুত সংস্কারের দাবি। পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম চুল্লি উদ্বোধন করে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কার্বন মুক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঈশ্বরদীর রূপপুরে স্থাপন করা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরমাণু শক্তি রূপান্তরে যে স্বপ্নের শুরুটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই। অবকাঠামো নির্মাণের পর বিদ্যুৎ উৎপাদনের প্রধান অনুষঙ্গ রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা সহজ কথায় চুল্লির স্থাপন করা হলো ইউনিট 1-এ। গোটা প্রক্রিয়ায় সহায়তা করছে রাশিয়ান ফেডারেশন। গণভবন থেকে এ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরমাণু শক্তির অংশ হিসেবে বাংলাদেশে এই ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন হলে বছর দুয়েকের মধ্যেই মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। প্রধানমন্ত্রীর কণ্ঠে এমন বাস্তবতারই স্বস্তি। আমরা 2009 সালে সরকার গঠন করি। তারপর থেকে আমাদের যে উদ্যোগ, সেই উদ্যোগের ফলেই আজকে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের দেশে তৈরি হচ্ছে। আমরা এখন পরমাণু শক্তির একটা অংশ হিসেবে বাংলাদেশ সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম, এবং সেটা শান্তির জন্য। পরমাণু শক্তির অপব্যবহার না করে শান্তি প্রতিষ্ঠায় বিদ্যুৎ উৎপাদনের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন, তাদের অনেক নিয়ম আছে, সেগুলো আমাদের মানতে হয়। তাছাড়া জাতিসংঘে পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব, পরমাণু অস্ত্র বানাবো না, এই চুক্তিও আমাদের স্বাক্ষর করতে হয়, এবং সেখানে আমরা সেটা করি। সরকারের যে কোনো কাজে বুঝে কিংবা না বুঝে সমালোচনা হয় বলে আক্ষেপ করেন প্রধানমন্ত্রী। নানাভাবে নানাজনে কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, অনেক কথা লিখে ফেলে, অনেক টকশোতে অনেক কথাও হয়, টক মিষ্টি ঝাল মিশিয়ে বহু কথা হয়। এটা তো বাংলাদেশের একটা নিয়ম চরিত্র। কোনো একটা কিছু করতে গেলেই কেউর মধ্যে খুঁত খোঁজে। যা হোক, আমরা এটুকু বলতে পারি যে আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ আমরা শুরু করি। দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা, অর্থাৎ দক্ষিণাঞ্চলে করা। তো আমরা জায়গা খুঁজছি, আশা করি এ ব্যাপারে খুব একটা অসুবিধা হবে না। সেখানে যদি আমি আরেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারি, তো বিদ্যুতের জন্য আর কোনো অসুবিধা আমাদের হবে না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কৃষি ঋণ বিতরণে এনজিও নির্ভরতা কমিয়ে আনার পরামর্শ অর্থনীতিবিদদের। তারা বলছেন ব্যাংকগুলো দেশের সব জায়গায় শাখা উপশাখা খুলেছে। এমন বাস্তবতায় সুযোগ তৈরি হয়েছে এনজিওর মাধ্যমে উচ্চ সুদে কৃষি ঋণ বিতরণে লাগাম টানার। সুদের হারও কমানোর পরামর্শ তাদের। রিপোর্ট তৌহিদুর রহমানের। দেশের সর্বত্র এখন ব্যাংকগুলোর শাখা উপশাখা। 2018 সাল থেকে এবছরের মার্চ পর্যন্ত প্রান্তিক জনপদে 1,500-এরও বেশি উপশাখা খুলেছে বিভিন্ন ব্যাংক। বাড়ছে নতুন শাখাও। তবু কৃষিঋণ বিতরণে অতিমাত্রায় এনজিও নির্ভরতা কমছে না। পরিসংখ্যান বলছে 2020-21 অর্থবছরে 25,511 কোটি টাকা কৃষিঋণ বিতরণ করে ব্যাংকগুলো। 30,55,000-এর বেশি কৃষক পান এই ঋণ, যাদের মধ্যে কিষানি প্রায় 16 লাখ। আর কৃষিঋণের বড় অংশই বিতরণ করছে এনজিওগুলো। সুদের হার কমপক্ষে 24%, ব্যাংকের চেয়ে 3 গুণ বেশি।
এমন পরিস্থিতিতে কৃষিঋণ বিতরণে এনজিও নির্ভরতা কমানোর বিষয়টি ভেবে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। সরাসরিভাবে আমরা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে এখন পৌঁছে যেতে পারি কৃষকের কাছে, কারণ এখন বিভিন্ন ব্যাংকের শাখা এবং এজেন্ট আমাদের গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে। এনজিও নির্ভর কৃষিঋণের সুদের হার ক্রমান্বয়ে কমানো হচ্ছে বলে জানিয়েছে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ সংস্থা। করোনার সময় কিন্তু কৃষকরাই আমাদেরকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা এটা নিয়ে কাজ করছি, সার্ভিস চার্জটা আরো কিভাবে কমানো যায়, কস্ট অফ ফান্ডিং যেটা, এটা কমিয়ে নিশ্চয় করা যাবে। এদিকে প্রান্তিক এলাকায় শাখা উপশাখা খোলায় ব্যাংকের মাধ্যমে কৃষিঋণ বিতরণ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। যদি ইন্ডাস্ট্রিয়াল ঋণগুলো যদি আমরা 9% দিতে পারি, সেই ক্ষেত্রে 24% কৃষকদের কাছে ঋণ দেওয়ার পরিবর্তে যাতে আরো একটু নেমে আসে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এটা চিন্তা ভাবনা করছে। কৃষিঋণে কৃষকের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। এক্ষেত্রে এনজিও নির্ভরতা কমানোর পরামর্শ তাদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। পূজা উৎসব কেন্দ্র করে রাজধানীতে জঙ্গি হামলার তথ্য না থাকলেও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, অনলাইন ঘিরে সক্রিয় জঙ্গি গোষ্ঠী। সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। এছাড়া পূজা নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে সিসিটিভি নজরদারি ও গোয়েন্দা তৎপরতা। মাস্ক ছাড়া কাউকে পূজা মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার। এদিকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। আমরা ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাটা কিন্তু একেবারে আমরা উড়াই দিচ্ছি না, কারণ ওদের অনলাইন যে প্রচারণা, সেখানে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে। সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের যে সভাগুলি হয়েছে, প্রত্যেক বছরের না এবার হয়েছে, যে পূজা সুন্দরভাবে সাত্ত্বিকভাবে পালিত হবে। বিস্ফোরক মামলায় হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আগামী 22 নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। সকালে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস.এম. আশিকুর রহমানের আদালত আবেদন নামঞ্জুর করেন। এদিকে মামুনুল হককে আদালতে নেয়ায় সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। 2013 সালের 22 ফেব্রুয়ারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে ইসলামী কয়েকটি দল নগরীতে বিক্ষোভ মিছিল করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় সোনাডাঙ্গা থানার এসআই আলমগীর কবির বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। এই মামলাটির নাম্বার STC 70। এখানে আছে সাক্ষী হাজিরা আসে নাই, সাক্ষী আমরা উপস্থাপন করতে পারি নাই, কিন্তু এই আসামির পক্ষে জামিনের দরখাস্ত করেছিল এবং বিজ্ঞ আদালত দেখে শুনে এই আসামির জামিন নামঞ্জুর করেছিল। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। সিনহা হত্যা মামলার 5ম দফায় সাক্ষ্য গ্রহণ চলছে, 20তম সাক্ষীর জেরা। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। বিএনপি নিজেদের দলের গণতন্ত্র গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায়। একটি রাজনৈতিক দল কখনো নির্বাচন বিমুখ হতে পারে না। বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাত বদলের অন্য কোনো বিকল্প নেই। মুখে তারা যতই বলুক, নির্বাচনে তারা আসবে। দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে তাদের আসতেই হবে। ইউপি নির্বাচনেও তারা পরিচয় লুকিয়ে অংশ নিচ্ছে। এটা তাদের বর্ণচোরা রাজনীতি। কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 5ম দফায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকাল 10টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাইলের আদালতে 20তম সাক্ষী বেবি বেগমের অসমাপ্ত জেরার মধ্য দিয়ে শুরু হয় বিচারিক কার্যক্রম। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আগের একজনের জেরা বাকি থাকায় সেটাও আজ শেষ করা হবে। এর আগে বুধবার সকালে একই আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত। 2020 সালের 31 জুলাই রাতে মেরিন ড্রাইভ সড়কের শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান।
বিশেষ আয়োজন আমার বাংলা। নব্বইটিরও মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস মৌলভীবাজারে। তাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি আর স্বরলিপি, অথচ সংরক্ষণের অভাবে লুপ্ত প্রায় সেসব হরফ। হারিয়ে যাওয়া হরফ সংরক্ষণ করে রোমান ভাষায় ছেপে বিতরণ করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। ককে কোক, খকে সাম, গকে লাই, ঘকে মির, উমকে পা, এভাবে মণিপুরি, খাসি, সাদ্রি সহ 5টি আদিবাসী জাতিগোষ্ঠীর শিশুরা পড়ছে বাংলা ভাষার পাশাপাশি তাদের নিজস্ব ভাষার হরফের বই। মণিপুরীদের, মেইতেইদের যে বইগুলো দেওয়া হয়েছে স্কুলে, সেখান থেকে আমাদের অনেক উপকার হয়েছে। স্কুলে দেওয়ার কারণে বইগুলো বাচ্চাগুলো বাসায় পড়তে পারতেছে। আমার ভাষার বই পেয়েছি, আমি পড়তেছি। স্কুলের বইয়ের সাথে সাথে আমি আমাদের মণিপুরি ভাষায় স্বরলিপিও পড়তে পারছি। ছেলেমেয়েগুলা নিজের ভাষার বই পড়তে পারতেছে। মৌলভীবাজারের 7 উপজেলায় প্রায় লাখো আদিবাসীর বাস, যাদের বেশিরভাগের বসবাস শ্রীমঙ্গলে। এর মধ্যে খাসি, মণিপুরি, গারো, সাদ্রি, সাঁওতাল, মুন্ডা, ত্রিপুরা ও পাঙ্গন সহ 37টি জাতি রয়েছে সরকারি তালিকায়, যাদের প্রত্যেকেরই ছিল নিজস্ব ভাষা ও সংস্কৃতি, যা আজ বিলুপ্তির পথে। আমাদের বাচ্চারা যেন আমাদের ভাষা দিয়ে শিক্ষা পায়। আমাদের কোনো নিজস্ব বিদ্যালয় নেই, ঘরের ভিতরে আমরা ভাষা বলা হয়, আর স্কুলে আমরা এটা প্রচলন করতে পারি না। এই পাঠ্যপুস্তক আমাদের নিজের ভাষায় যাতে অনুমোদিত হয়, এই বই পড়ানোর জন্য আমাদের টিচার অনেক সংকট। তাদের এই ভাষা পড়তে পেরে তারা যে আনন্দিত, উল্লাসিত, সেই ভাষাটা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এসব ভাষা সংরক্ষণে এগিয়ে এসেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গা থেকে মণিপুরি, খাসি, সাদ্রি সহ 5টি জাতিগোষ্ঠীর স্বরলিপি সংগ্রহ করে বই আকারে প্রকাশ করেন। এরপর 84টি স্কুলে তা দেন। আমরা 5টি মাতৃভাষার বই আমরা প্রকাশ করেছি। বিভিন্নভাবে সংগ্রহ করে আমরা এই বই প্রকাশ করে তাদেরকে আমরা পৌঁছেছি। নিজেদের ভাষায় বই পেয়ে খুশি তারা। চেষ্টা করব যে নিজের ভাষাতে নিজের আমরা জানতে পারি। ভাষা সংরক্ষণের এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে যাবে এ প্রত্যাশা তাদের। মাসুম আল ইসলাম, 21 টেলিভিশন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জরিপ অধিদপ্তর এবং জাইকা বাংলাদেশের যৌথ উদ্যোগে জাতীয় বিশেষ তথ্য ভান্ডার অবকাঠামো শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল হক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এনএসডিআই এর জিও পোর্টালে বিভিন্ন ভূস্থানিক ডাটা প্রস্তুতকারী সংস্থাসমূহ তাদের নিজ নিজ ডাটা সংরক্ষণ করতে পারবে এবং সেবা প্রত্যাশীরা নিয়মনীতি অনুসরণ করে সেসব ডাটা ব্যবহার করতে পারবে। সংবাদ শেষ করব চিত্রশিল্পী এস এম সুলতানের খবর দিয়ে। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি সংগ্রহশালা ও শিশু স্বর্গ আর্ট কলেজের কিছু উন্নয়ন হলেও এখনও বাকি সংস্কারের কাজ। প্রশাসন বলছে অর্থ বরাদ্দ পেলে কাজ শুরু হবে। এদিকে করোনার ধাক্কা কাটিয়ে সুলতান সংগ্রহশালায় বেড়েছে দর্শনার্থীর ভিড়। এস এম সুলতানের মৃত্যুবার্ষিকীতে নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। মাটি ও মানুষের চিত্রশিল্পী এস এম সুলতান 1994 সালের 10 অক্টোবর তার মৃত্যুর পর 2006 সালে নির্মিত হয় স্মৃতি সংগ্রহশালা। করোনার ধাক্কা কাটিয়ে সুলতান সংগ্রহশালায় এখন দর্শনার্থীদের ভিড়। শিশুদের কলকাকলিতে মুখর শিশু স্বর্গ। এরই মধ্যে হয়ে গেল আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী ও নৌকা বাইচ। আমরা এই সুলতানকে শুধু মাননে নয়, হৃদয়েও গ্রহণ করব। ৭৪টা ছবি তার রয়েছে এখানে। এই সকল ছবি আমরা দেখে অনুপ্রাণিত হই। এখানে এসে আমরা মুগ্ধ, অনেক ভালো লাগছে। এখানে যে 1.5 বছর যে শিশুদের কলকাকলি ছিল না, আমাদের এই ক্লাস শুরু হওয়ার মাধ্যমে সেই সুলতান চত্বরে সেই বাচ্চাদের কলকাকলি আবার ফিরে এসেছে। আমরা চাই পর্যটন মন্ত্রণালয় আরও নড়াইল এস এম সুলতানের সংগ্রহশালায় উন্নয়ন করুক। তবে যে বাড়িতে এস এম সুলতান বসবাস করতেন সেটি 6 বছর ধরে জরাজীর্ণ, খসে পড়ছে পলেস্তারা।
শিল্পীর ব্যবহৃত জিনিসপত্র নষ্টের পথে। অন্যদিকে চিত্রা নদীর পাড়ে 2018 সালের জুনে ঘাট নির্মাণের কাজ শুরু হলেও অর্থের অভাবে তা বন্ধ হয়ে গেছে। জীবদ্দশাতে এই ঘরটাতে উনি বেশি সময় কাটিয়ে গেছেন। তো আসলে এই ঘরটাতে আমরা দর্শনার্থী যারা আসি, এই ঘরটাতে এখন জরাজীর্ণ অবস্থা। আমরা আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাকেই সুন্দরভাবে সংরক্ষণের ব্যবস্থা নেবেন। জেলা প্রশাসন বলছে সুলতান সংগ্রহশালা সংস্কারে প্রায় 25 কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তার বাসভবন, তারপরে আর্ট কলেজ ইত্যাদি সকল স্থাপনাগুলোই ডেভেলপমেন্টের আওতায় চলে আসবে খুব শীঘ্রই। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি এটি একটি ডিপিপি রয়েছে, বড় প্রজেক্ট, যেটি 20 থেকে 25 কোটি টাকার কার্যক্রম এখানে হবে। আগামী 2-1 বছরের মধ্যে এটি দৃশ্যমান হবে। সুলতান প্রেমীদের দাবি দ্রুত দৃষ্টিনন্দন ঘাট নির্মাণ ও সুলতান স্মৃতি সংগ্রহশালা পর্যটন বান্ধব করে তোলার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পরমাণু শক্তির অংশ হলো বাংলাদেশ, শান্তিপূর্ণ ব্যবহারের অঙ্গীকার প্রধানমন্ত্রীর। রূপপুর কেন্দ্রের চুল্লি উদ্বোধন। কৃষি ঋণে এনজিওর অস্বাভাবিক সুদ, নির্ভরতা কমাতে ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণের পরামর্শ। অনলাইনে সক্রিয় জঙ্গিরা পূজায় করতে পারে নাশকতা, আশঙ্কা ডিএমপির। বিস্ফোরক মামলায় জামিন হয়নি হেফাজতের সাবেক নেতা মামুনুল হকের। 22 নভেম্বর সাক্ষ্য গ্রহণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথে থাকুন।